আজ আমরা এমন একটা আদালতের রায় নিয়ে কথা বলবো যা পরিবার, আইন আর নৈতিকতার একেবারে সংযোগস্থলে দাঁড়িয়ে আছে। এই রায়টা আমাদের অনেককেই ভাবতে বাধ্য করবে যে পারিবারিক দায়িত্বের সীমানাটা আসলে কোথায় টানা উচিত। আচ্ছা, চলুন তাহলে এই বিষয়ে একটু গভীরে ঢোকা যাক। তো একেবারে সোজা সাপটা কথায় আসি। এলাহাবাদ হাইকোর্ট একটা রায় দিয়েছে, আর রায়টা খুব স্পষ্ট। সেটা হলো, আইনের চোখে একজন কর্মরত পুত্রবধূর ওপর তার প্রয়াত স্বামীর বাবা মায়ের দেখাশোনা বা ভরণপোষণের কোনো আইনি দায়িত্ব নেই। এই রায়টা শোনার পর স্বাভাবিকভাবেই একটা বড় বিতর্ক শুরু হয়েছে। আর ঠিক এখানেই আসল প্রশ্নটা উঠছে। আইন তো তার কথা বলল, কিন্তু নৈতিকতার কি হবে? মানে আইনের বাধ্যবাধকতা আর আমাদের সামাজিক বা নৈতিক কর্তব্যের মধ্যে যে একটা ফারাক আছে, আজকের পুরো আলোচনাটা কিন্তু সেই জায়গাটা নিয়ে। জানেন তো, প্রত্যেকটা বড় আইনি লড়াইয়ের পেছনেই কিন্তু একটা মানবিক গল্প লুকিয়ে থাকে। এই রায়টাও তার ব্যতিক্রম নয়। চলুন সবার আগে সেই গল্পটাই শুনি, যার জন্য এই মামলাটা উপরে বহা আদালতে উঠেছিল। তো এই গল্পের কেন্দ্রে আছেন কয়েকজন মানুষ। একদিকে আছেন এক বয়স্ক দম্পতি, আর্থিকভাবে তারা ছেলের ওপর পুরোপুরি নির্ভরশীল ছিলেন। তাদের ছেলে উত্তরপ্রদেশ পুলিশে কনস্টেবল হিসাবে কাজ করতেন। আর অন্যদিকে আছেন তাদের পুত্রবধূ, যিনিও একজন পুলিশ কনস্টেবল। ঘটনাগুলো যদি আমরা পরপর সাজাই, তাহলে ব্যাপারটা এই রকম দাঁড়ায়। 2016 সালে ওই কনস্টেবলের বিয়ে হয়, কিন্তু দুঃখজনকভাবে 2021 সালে তিনি মারা যান। এর পরেই তার বাবা মা ভরণপোষণের জন্য পুত্রবধূর বিরুদ্ধে পারিবারিক আদালতে যান। 2022-এ সে আবেদন খারিজ হয়ে যায়। এরপর তারা যান এলাহাবাদ হাইকোর্টে। আর 2023 সালে হাইকোর্টও কিন্তু পারিবারিক আদালতের রায়টাই বহাল রাখে। এবার চলুন একটু আইনের গভীরে যাওয়া যাক। মানে, যে নির্দিষ্ট আইনটার উপর ভিত্তি করে এই পুরো মামলাটা দাঁড়িয়েছিল, সেটা একটু বোঝা দরকার। কারণ এটা বুঝতে পারলেই আদালতের রায়ের পেছনের যুক্তিটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। মামলাটার মূল ভিত্তি ছিল ফৌজদারি কার্যবিধির, মানে সিআরপিসির ১২৫ নম্বর ধারা। এখন অবশ্য ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতায় এটার নম্বর হয়েছে ১৪৪। যাই হোক, এই আইনটা বানানোর আসল উদ্দেশ্যটাই ছিল খুব মানবিক, যাতে স্ত্রী, সন্তান বা বাবা মায়ের মতো নির্ভরশীল ব্যক্তিরা অসহায় অবস্থায় না পড়েন। এখন সবচেয়ে মজার ব্যাপার হলো, এই আইনের সাহায্য কারা কারা নিতে পারে। দেখুন, আইন কিন্তু খুব পরিষ্কার করে একটা তালিকা দিয়ে দিয়েছে। স্ত্রী, নাবালক সন্তান, বিশেষ কিছু ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক সন্তান আর বাবা মা। তালিকাটা কিন্তু খুবই নির্দিষ্ট। তাহলে আসল ব্যাপারটা কি দাঁড়ালো? ওই যে তালিকাটা আমরা দেখলাম, সেখানে কিন্তু কোথাও শ্বশুর শাশুড়ির শব্দটার কোনো উল্লেখই নেই। আর ঠিক এই পয়েন্টটাই, মানে আইনের এই অনুপস্থিতিটাই আদালতের রায়ের প্রধান ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। আর এর ফলেই আদালতকে একটা খুব গোড়ার প্রশ্নের মুখোমুখি হতে হলো। প্রশ্নটা হলো, নৈতিক দায়িত্ব আর আইনি বাধ্যবাধকতার মধ্যে তফাৎটা কোথায়, আর একটাকে কি অন্যটার জায়গায় ব্যবহার করা যায়? ব্যাপারটা খুব সহজ করে বললে, একদিকে আছে নৈতিক দায়িত্ব, যা আসে আমাদের সমাজ, বিবেক আর ব্যক্তিগত সম্পর্ক থেকে। অন্যদিকে আছে আইনি দায়িত্ব, যা সরাসরি দেশের লেখা আইন থেকে আসে। একটা আমরা হয়তো মনের তাগিদে পালন করি, কিন্তু অন্যটা না মানলে সোজাসুজি আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। আদালত ঠিক এই পার্থক্যটাই তুলে ধরেছে। বিচারপতি মদন পাল সিংয়ের এই কথাটা শুনুন, এটাই কিন্তু পুরো রায়ের সার কথা। তিনি খুব পরিষ্কার করে দিয়েছেন যে একটা বিষয়ে নৈতিকভাবে যতই সঠিক মনে হোক না কেন, যদি তার পেছনে কোনো লিখিত আইনের জোর না থাকে, তাহলে আদালত তাকে আইনি দায়িত্ব হিসেবে চাপিয়ে দিতে পারে না। আচ্ছা, শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে আরও একটা যুক্তি দেওয়া হয়েছিল। তাদের বক্তব্য ছিল যে পুত্রবধূ চাকরিটা পেয়েছিলেন সহানুভূতিজনিত কারণে, মানে স্বামীর মৃত্যুর পর বিশেষ বিবেচনায়। কিন্তু আদালত দেখেছে যে এই দাবির সপক্ষে কোনো প্রমাণই পেশ করা হয়নি, তাই এই যুক্তিটাও কিন্তু ধোপে টেকেনি। তো সব মিলিয়ে এই রায়ের গুরুত্বটা ঠিক কোথায়? দেখুন, এটা শুধু একটা পরিবারের গল্প নয়, এর তাৎপর্য কিন্তু আরও অনেক গভীর। এই রায়টা আধুনিক ভারতে পরিবার, দায়িত্ব এবং আইনের মধ্যেকার যে সম্পর্কটা দিন দিন বদলাচ্ছে, সেটাকেই আমাদের সামনে তুলে ধরে। তাহলে চলুন পুরো আলোচনাটা থেকে আমরা কি পেলাম সেটা একবার ঝালিয়ে নিই। প্রথমত, ভরণপোষণের অধিকার একটা আইনি অধিকার, নৈতিক নয়। দ্বিতীয়ত, আদালত আইন তৈরি করে না, যা লেখা আছে শুধু সেটারই ব্যাখ্যা করে। তৃতীয়ত, আইন আর নৈতিকতাকে আলাদা করে দেখা বিচার ব্যবস্থার জন্য খুব জরুরি। আর সবশেষে এই রায়টা পরিষ্কার করে দিল যে বর্তমান আইন অনুযায়ী পারিবারিক আর্থিক দায়িত্বের গণ্ডিটা ঠিক কতটা। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমাদের সমাজ, পরিবার, সম্পর্ক
সবই তো সময়ের সাথে সাথে বদলাচ্ছে। তাহলে প্রশ্নটা হলো, এই বদলাতে থাকা সমাজের সঙ্গে তাল মিলিয়ে কি আমাদের দেশের আইনগুলোরও বদলানো উচিত? বিশেষ করে পারিবারিক দায়িত্বের মতো একটা সংবেদনশীল বিষয় ভাবার জন্য এই প্রশ্নটা রইল।